আচ্ছা, ইনফাইনাইট সিরিজ টু অবধি আমরা ইনফাইনাইট সিরিজের কিছু টেস্ট করেছি অ্যাকচুয়ালি। আরও অনেক টেস্ট বাকি থেকে গেছে। সেই টেস্টগুলোর মধ্যে কিছু টেস্ট ইনফাইনাইট সিরিজ থ্রি যে লেকচারটা এখানে শুরু করছি সেই লেকচারটাই করব। পরবর্তী আরও কিছু টেস্ট থেকে যাবে। যাই হোক, এখন এই টেস্টগুলো বললে ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কই হয়ে যাবে। সেটা একটু ভালো করে শোনো। এখানে টেস্টগুলোর প্রুফগুলো আমরা এখানে বলছি না। টেস্টগুলোর প্রুফগুলো একটু বইয়ে দেখবে থরলি, কারণ টেস্টগুলোর প্রুফগুলো বলতে গেলে ভিডিওগুলো প্রচুর লম্বা হয়ে যাবে, আর খুব বেশি ইম্পর্ট্যান্টও না সেগুলো। প্রুফগুলো জাস্ট একটু রিডিং দেবে অ্যাকচুয়ালি। যে প্রুফগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো আমি পরে আবার যদি ক্লাস শুরু হয়, ফিজিক্যাল ক্লাস অ্যাকচুয়ালি, তাহলে সেক্ষেত্রে সেখানে তো করিয়েই দেবো। আর না হলে আবার প্রুফ এই ভিডিও করেই পাঠাতে হবে। যাই হোক, সেটা দেখা যাক কি হয় ভবিষ্যতে। যাই হোক, এখানে ইনফাইনাইট সিরিজ থ্রি এর ফার্স্ট, ইনফাইনাইট সিরিজতে ফার্স্ট আমরা আসছি কসি কন্ডেনসেশন টেস্ট। এখানে কসি কন্ডেনসেশন টেস্ট বলতে এখানে এফ এন সাপোজ একটা সিকোয়েন্স, মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস, এবং প্রতিটা এফ এনই sorry and a be an integer greater than 1, a be an integer greater than 1, then summation n is equal to 1 to infinity f of n and summation n is equal to 1 to infinity a to the power n f of a to the power n. These two series either both convergent or both divergent. অ্যাকচুয়ালি ইন মেনি কেসেস আমরা দেখি যে এই সিরিজটার ক্ষেত্রে মানে এ কিছু একটা সার্টেন ভ্যালু যদি চুজ করি, সেটা বিভিন্ন সিরিজের ক্ষেত্রে ডিপেন্ড করবে যে এটা কেমন চুজ করব। সেটা অবশ্যই চুজ করার সময় মাথায় রাখতে হবে এটা গ্রেটার দ্যান ওয়ান, একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান ওয়ান। তখন এ চুজ করে এই সিরিজটা দেখা যাবে অনেক ইজি একটা সিরিজ চলে আসছে। এই সিরিজটা যদি ইজি সিরিজ চলে আসে তাহলে সেক্ষেত্রে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে সেটা আমরা যদি ইজিলি বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এই সিরিজটা সম্পর্কেও কনক্লুশনটা টানতে পারবো। যে আমরা দেখছি যে এই সিরিজটার এই টেস্টটার অ্যাকচুয়ালি রেজাল্টটা বলছে দিস সিরিজ অ্যান্ড দিস সিরিজ আইদার বোথ কনভার্জেন্ট আর বোথ ডাইভার্জেন্ট। তাহলে কোন সিরিজটা কনভার্জেন্ট কোন সিরিজটা ডাইভার্জেন্ট সেটার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি। সরি, কোনো একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে অন্যটাও কনভার্জেন্ট হবে, কোনো একটা সিরিজ ডাইভার্জেন্ট হলে অন্যটাও ডাইভার্জেন্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে এই দুটো সিরিজের ক্ষেত্রে জেনারেলি দেখা যাবে যে এই সিরিজটা বেশিরভাগ ক্ষেত্রে খুব ইজি একটা সিরিজ পাচ্ছি আমরা। সেক্ষেত্রে এই সিরিজটার টেস্টটা মানে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে সেটা যদি জানতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এই সিরিজটা সম্পর্কে কনক্লুড করতে পারবো। এই যেমন এখানে জাস্ট একটা এক্সাম্পলে আসছি আমি, কারণ এর প্রুফগুলো তো বললামই, প্রুফগুলোতে আসছি না এখন, ফার্স্ট এক্সাম্পলটায় আসছি। ফার্স্ট এক্সাম্পলটা যেমন ডিসকাস দি কনভার্জেন্স অফ দিস, যেটা বলছে সামেশন এন ইজিক্যাল টু 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 ইনফিনিটি ওয়ান বাই এন লগ অফ এন হোল টু দি পাওয়ার পি নিয়েছি, আর পি একটা রিয়েল নাম্বার গ্রেটার দ্যান জিরো। এখানে এফ অফ এন ইকাল টু আমরা এটা ধরে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি এই সিরিজটা হচ্ছে সামেশন এন ইজিক্যাল টু 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 ইনফিনিটি নিয়েছি। এখানে টু টু ইনফিনিটি নেওয়ার কারণ লগ অফ ওয়ান, মানে এন ইজিক্যাল টু ওয়ান টু ইনফিনিটি জেনারেলি নেওয়া হয়, কিন্তু লগ অফ ওয়ান যেহেতু জিরো সেক্ষেত্রে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তার জন্য এন ইজিক্যাল টু 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 ইনফিনিটি নেওয়া হচ্ছে। যাই হোক, সেটা তো কোনো সমস্যা নেই, কারণ যে কোনো ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার প্রথম দিক থেকে যদি দুটো টার্ম বা চারটে টার্ম বা ছটা টার্ম বাদ দাও বা পাঁচটা টার্ম বাদ দাও তাতে কোনো কিছু এসে যায় না। কারণ টোটাল সামটা যদি ফাইনাইট হয় তাহলে ফাইনাইট সংখ্যক টার্ম যদি আলাদা করে অ্যাড করো বা বাদ দাও তাহলে সেই সামটাও ফাইনাইট থেকে যাবে। তার জন্য তখন সিরিজের কনভার্জেন্ট বা ডাইভার্জেন্টে কিছু এফেক্ট পড়ছে না সেক্ষেত্রে। যাই হোক, আমরা এফ অফ এন ইকাল টু ধরছি দিস, কারণ এই সিরিজটাকে অ্যাকচুয়ালি সামেশন এফ অফ এন এইটা হিসেবে ট্রিট করছে, সামেশন এফ অফ এন। এখানে দেখছি যে এফ এন যেটা নিয়েছি এটা অবভিয়াসলি মোনোটোন ডিক্রিজিং। এখানে ডিক্রিজিংয়ের কন্ডিশনটা বলাও হয়েছে, যাই হোক খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এটা একটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। কারণ এন যত বাড়বে তত, যেহেতু এন এবং লগ এন দুটোই নিচে রয়েছে এবং এন এবং লগ এন দুটোই যেহেতু ইনক্রিজিং ফাংশন, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারছি এফ অফ এন গ্রেটার দেন এফ অফ এন প্লাস ওয়ান ফর এন গ্রেটার ইকুয়াল টু টু, দেয়ার ফর এফ এন ইজ মোনোটোন ডিক্রিজিং। যাই হোক, সেটা খুব ইজি একটা পার্ট। এবার আমরা এখানে এ ইকুয়াল টু চুজ করছি অ্যাকচুয়ালি টু। এ ইকুয়াল টু টু চুজ করলে আমরা যেটা করছিলাম যে সামেশন এফ অফ এন অ্যান্ড এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন, এই দুটো সিরিজ আইদার বোথ কনভার্জেন্ট আর বোথ ডাইভার্জেন্ট। তাহলে এই সিরিজটা এখন কি আসছে, এ ইকুয়াল টু টু চুজ করলে টু টু দি পাওয়ার এন এফ অফ টু টু দি পাওয়ার এন, এটা আসছে টু টু দি পাওয়ার এন বাইরে থাকলো, এফ অফ এন ইকুয়াল টু ওয়ান বাই এন লগ এন হোল টু দি পাওয়ার পি।
তাহলে সেখানে যদি এটা পুট করে দিই, পুট করলে আলটিমেটলি 2 টু দি পাওয়ার n কেটে যাচ্ছে। এখানে log 2 হোল টু দি পাওয়ার n, তাহলে nটা লগের আগে আসছে, লগের আগে আসলে তাহলে n টু দি পাওয়ার p log 2 হোল টু দি পাওয়ার p হবে, সরি এখানে n টু দি পাওয়ার p log 2 হোল টু দি পাওয়ার p হবে। তাহলে n টু দি পাওয়ার p log 2 হোল টু দি পাওয়ার p হলে তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি log 2 হোল টু দি পাওয়ার p এটা একটা জাস্ট একটা রিয়েল নাম্বার। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে না ডাইভারজেন্ট হচ্ছে সেটা ডিপেন্ড করবে সামেশন 1 বাই n টু দি পাওয়ার p এটার উপর। এখন এটা একটা p সিরিজ, 1 বাই n টু দি পাওয়ার p একটা p সিরিজ, 1 বাই n টু দি পাওয়ার p p সিরিজ যেহেতু তার ক্ষেত্রে আমরা জানি যদি p গ্রেটার দেন 1 হয় তাহলে সেক্ষেত্রে এটা কনভার্জেন্ট হয়, p লেসার ইকুয়াল টু 1 হলে সিরিজটা ডাইভারজেন্ট হয়। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি দিস সিরিজ সামেশন 2 টু দি পাওয়ার n f of 2 টু দি পাওয়ার n এটা কনভার্জেন্ট if p গ্রেটার দেন 1 and divergent if p lesser equal to 1। তাহলে অবভিয়াসলি দি গিভেন সিরিজ একই রেজাল্ট ফলো করবে মানে তাহলে বাই কসিস কনডেনসেশন টেস্ট আমরা বলতে পারছি যে গিভেন সিরিজ কনভার্জেস ফর p গ্রেটার দেন 1 and ডাইভারজেন্ট ফর p lesser equal to 1, এটা আসছে। ঠিক এইভাবেই লগ দিয়ে যে অঙ্কগুলো বিশেষ করে জেনারেলি নিচে লগ আছে যেগুলো সেগুলো এমনি অন্য সিরিজে মানে অন্য টেস্টের সাহায্যে করাটা একটু ঝামেলার হয়, সেরকম যে অঙ্কগুলো সেই ধরনের অঙ্কগুলো আমরা জেনারেলি এই টেস্টের সাহায্যে করব। এখানে দুটো প্রবলেম আমি দিয়েছি, এগুলো সবই এক্সারসাইজেরই প্রবলেম। এই দুটো প্রবলেম একটু জাস্ট এই মেথডে একটু চেষ্টা করবে। ওকে, এবার আমরা পরের পার্টটায় আসছি, পরের টেস্টে আসছে অ্যাকচুয়ালি, এরপরে আসছি র্যাবিস টেস্ট। র্যাবিস টেস্ট অ্যাকচুয়ালি যেমন এর আগে লাস্ট শেষ করেছিলাম লাস্ট ক্লাসটা কসি রুট টেস্ট দিয়ে, কসি রুট টেস্টের আগে করেছিলাম আমরা রেশিও টেস্ট। রেশিও টেস্টের অ্যাকচুয়ালি পরবর্তী টেস্টটি যেটা আসে সেটা জেনারেলি র্যাবিস টেস্ট। মানে আমরা যখন অঙ্ক করি রেশিও টেস্টের ক্ষেত্রে আমরা দেখেছি ইউএন প্লাস ওয়ান বাই ইউএন এটা বার করেছি, ইউএন প্লাস ওয়ান বাই ইউএন এটা বার করে তার লিমিট নিয়েছি। এখানে ইউএন প্লাস ওয়ান বাই ইউএন এর লিমিট নিয়ে আমরা দেখেছি যদি এর লিমিটটা লেস দ্যান ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে সিরিজটা কনভার্জেন্ট, যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে সিরিজটা ডাইভারজেন্ট। এবার এই লিমিটটা যদি ইকুয়াল টু ওয়ান হয়, এর লিমিটটা যদি ইকুয়াল টু ওয়ান হয় তাহলে সিরিজটার ক্ষেত্রে কনভার্জেন্ট বা ডাইভারজেন্টের ক্ষেত্রে আমরা কোনো কনক্লুশন আমরা দিতে পারিনি। তাহলে সেই ক্ষেত্রে কনক্লুশন যেহেতু দিতে পারিনি তার জন্য সেই কেসটা থেকে গেছে, বাদ থেকে গেছে। তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে লিমিটটা ওয়ান চলে আসছে, লিমিটটা যদি ওয়ান চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা রেশিও টেস্টের সাহায্যে কোনো রেজাল্ট পাচ্ছি না, তখন জেনারেলি আমরা র্যাবিস টেস্টে চলে আসবো। র্যাবিস টেস্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেশিও টেস্টে যে টার্মটা বার করা আছে ইউএন প্লাস ওয়ান বাই ইউএন সেটা জাস্ট রেসিপ্রোকাল নেওয়া হচ্ছে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান, সাথে এন ইন্টু এটা মাইনাস ওয়ান এই নেওয়া হচ্ছে, মানে এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই টার্মটা নেওয়া হচ্ছে, এই টার্মটার লিমিট নিচ্ছি আমরা। এই টার্মটার লিমিটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কনক্লুশনটা সেম, ওখানে যেহেতু ইউএন প্লাস ওয়ান বাই ইউএন নেওয়া হয়েছিল তার জন্য এলটা লেস দ্যান ওয়ান হলে কনভার্জেন্ট ছিল, কিন্তু এখানে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান নেওয়া হচ্ছে মানে জাস্ট রেজাল্টটা উল্টে যাচ্ছে, মানে এলটা গ্রেটার দ্যান ওয়ান হলে কনভার্জেন্ট, এলটা লেস দ্যান ওয়ান হলে ডাইভারজেন্ট। এই গেল। জেনারেলি র্যাবিস টেস্ট আমরা রেশিও টেস্টের সাহায্যে দেখা যায়, রেশিও টেস্ট যদি ফেল করে তখন জেনারেলি র্যাবিস টেস্টে আসি। তবে আমি প্রেফার করব বেশিরভাগ ক্ষেত্রে র্যাবিস টেস্টটাকে জেনারেলি এড়িয়ে যাওয়ার, মানে এড়িয়ে যাওয়া যায় কীভাবে, এরপরে গাউস টেস্ট আছে, গাউস টেস্টটা বেশ স্ট্রং একটা টেস্ট, মানে গাউস টেস্টের ক্ষেত্রেও আমরা ইউএন বা ইউএন প্লাস ওয়ান এই টার্মটাই বার করব। তার জন্য যখন ইউএন বাই ইউএন প্লাস ওয়ান বার করছি বা এটা উল্টে নিলেই ইউএন প্লাস ওয়ান বাই ইউএন যাই বলো, তার লিমিট নিলেই সেটা গ্রেটার দ্যান ওয়ান হলে ডাইভারজেন্ট, লেস দ্যান ওয়ান হলে কনভার্জেন্ট, মানে ইউএন প্লাস ওয়ান বাই ইউএন যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে ডাইভারজেন্ট, লেস দ্যান ওয়ান হলে কনভার্জেন্ট, এটা হয়। তাহলে সেই রেজাল্ট আমি ফার্স্ট ইউজ করে নেব, তার মানে রেশিও টেস্টটা ইউজ করে নিলাম, ডিএলএমবার্স রেশিও টেস্ট যেটা। যদি রেশিও টেস্ট ফেল করে তখন ডিরেক্ট র্যাবিস টেস্টে না গিয়ে গাউস টেস্টে চলে আসতে পারি, কারণ গাউস টেস্টটা অনেক স্ট্রং টেস্ট এই সেন্সে যে র্যাবিস টেস্ট বলো বা রেশিও টেস্ট বলো প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি লিমিটটা ওয়ান হলে কিন্তু কোনো কনক্লুশন নেই, কোনো রেজাল্ট পাচ্ছি না, কিন্তু গাউস টেস্টের ক্ষেত্রে সেরকম ব্যাপার কিছু নেই, গাউস টেস্টের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই কনক্লুশনটা পাচ্ছি। কিন্তু গাউস টেস্ট তাহলে স্বাভাবিকভাবেই মনে হতেই পারে যে কেন বাকি টেস্টগুলো আমরা করবো আর কি, আসলে বাকি টেস্টগুলো ক্যালকুলেশনটা অনেক ইজি, বাকি টেস্টগুলোর ক্ষেত্রে গাউস টেস্টের ক্ষেত্রে অনেক সময় ক্যালকুলেশনটা অনেক ঝামেলার আছে, সেই জন্য অনেকেই অ্যাকচুয়ালি গাউস টেস্টটা এড়িয়ে গিয়ে অন্য টেস্টগুলো প্রেফার করে।
কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গাউস টেস্টের ক্যালকুলেশনটা ততটা ইজিও না, তাহলে সেক্ষেত্রে গাউস টেস্টে আমরা ডিরেক্টও ইউজ করতে পারি অনেক ক্ষেত্রে, বা জেনারেলি ইউএন বাই ইউএন প্লাস ওয়ান বার করতে হচ্ছে যেহেতু, তার জন্য রেশিও টেস্টটা আমরা ইউজ করে নিই। জাস্ট এটা লিমিটটা বার করে দেখে নিই যে লিমিটটা দিয়ে রেজাল্টটা পাচ্ছি কিনা। যদি রেজাল্ট লিমিটটা ওয়ান আসে তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট গাউস টেস্টে তখন চলে আসবো। গাউস টেস্টের ফর্মটা হচ্ছে এরকম, মানে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান, এটা লিমিট নিচ্ছি না এখানে, এটাকে এইরকম একটা ফর্মে এক্সপ্রেস করতে হবে। এটা হচ্ছে ওয়ান প্লাস এ বাই এন, এ কোনো একটা রিয়েল নাম্বার যা আসবে আর কি ক্যালকুলেশন করে, ইউএন বাই ইউএন প্লাস ওয়ান বার করে যা ক্যালকুলেশন করে আসবে সেরকম কিছু এ নিচ্ছি, এ বাই এন এটা আসলো, প্লাস বিএন বাই এন টু দি পাওয়ার পি এটা নিচ্ছি, যেখানে পিটা গ্রেটার দেন ওয়ান, মানে এখানে এ বাই এন টু দি পাওয়ার ওয়ান এসছে অ্যাকচুয়ালি, তার পরবর্তী যে বাকি টার্মগুলো এনের হায়ার যে টার্মগুলো সেই টার্মগুলো নিয়ে এখানে এই টার্মটা তৈরি করছি, যেখানে বিএন হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। এইভাবে যদি ইউএন বাই ইউএন প্লাস ওয়ানকে আমরা সাজাতে পারি, তাহলে এখানে এ যে টার্মটা এসছে এটা যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে সিরিজটা কনভার্জেন্ট হবে, আর এটা যদি এটা গ্রেটার দ্যান ওয়ান হলে সিরিজটা কনভার্জেন্ট হবে, আর ডাইভার্জেন্ট হবে যদি এ লেসার ইজ ইকুয়াল টু ওয়ান হয়। এ গ্রেটার দ্যান ওয়ান হলে সিরিজটা কনভার্জেন্ট, এ লেসার ইজ ইকুয়াল টু ওয়ান হলে সিরিজটা ডাইভার্জেন্ট। এখানে কিন্তু সব ক্ষেত্রে রেজাল্ট আমরা পাচ্ছি, মানে এ লেসার ইজ ইকুয়াল টু ওয়ান এখানে নিচ্ছি, মানে এ ইকুয়াল টু ওয়ানের জন্য রেজাল্টটা পাচ্ছি, মানে এর আগে জেনারেলি লিমিটটা ইকুয়াল টু ওয়ান হলে রেজাল্টটা পাচ্ছিলাম না, সেই জন্য এই কেসটা আসছে। এবার গাউস টেস্টের এই ফর্মটাতে এক্সপ্রেস করা জেনারেলি দেখা যায় অনেক সময় বেশ ঝামেলার হচ্ছে, কারণ এখানে দুটো পার্ট রয়েছে, এই ফর্মে এক্সপ্রেস করে আবার বিএনটাকে বাউন্ডেড দেখানোর একটা ঝামেলার থেকে যাচ্ছে, সেইটাকে এড়ানোর জন্য এটার আর একটা ফর্ম আছে গাউস টেস্টের, সেই ফর্মটার জন্য জাস্ট একটা সিম্বল আমাদের এখানে শিখতে হবে, অর্ডার সিম্বল, যেটা দিয়ে অর্ডার সিম্বল এর পরবর্তীকালে তোমরা অনেক জায়গাতেই পাবে এবং অনেক জায়গাতেই তোমাদের কাজে লাগবে, সেই জন্য এই সিম্বলটা জাস্ট একটু দেখে নাও। মানে কোনো একটা ফাংশন অন্য একটা ফাংশনের অর্ডার এটা কখন লেখা যাবে। এখানে এফ আর ফাই দুটো ফাংশন নিয়েছি, সেই ফাংশন দুটো এমন যে ধরছি b2 functions of n for all n greater equal to m, m defined for all n greater equal to m being a natural number, মানে f of এগুলো ফাংশন অফ ন্যাচারাল নাম্বারস মানে সেটা যে ওয়ান থেকেই দুটোই ডিফাইন্ড হতে হবে এরকম বাধ্যবাধকতা নেই, মানে এখানে একটু ফ্লেক্সিবল ব্যাপারটা বলতে প্রথম দিকে দেখা যাচ্ছে 1 2 3 4 কিছু পজিটিভ ইন্টিজারের জন্য কোনো একটা ফাংশন বা দুটো ফাংশনই ডিফাইন না, তাতে কিছু যায় আসে না, মানে n গ্রেটার ইকুয়াল টু m কোনো একটা পজিটিভ ইন্টিজার, তার জন্য যদি দুটো ফাংশনই ডিফাইন্ড হয় তাহলে সেক্ষেত্রে চলবে। অ্যান্ড phi be ultimately monotone with phi n greater than 0, আলটিমেটলি মোনোটোন মানে অ্যাকচুয়ালি এটাও সেই প্রথম থেকেই মোনোটোন হতে হবে তা না, সে কিছু ইন্টিজারের পর থেকে মোনোটোনিক হলেই চলবে, মানে আলটিমেটলি মোনোটোন মানে যত এগোবে phi 1 phi 2 phi 3 করে, যেটা বললাম phi 1 phi 2 phi 3 এক্সিস্ট নাও করতে পারে, যেখান থেকে এক্সিস্ট করছে, সাপোজ phi 10টা ফার্স্ট এক্সিস্ট করছে ডিফাইন্ড হচ্ছে, তাহলে phi 10 phi 11 phi 12 এগুলো ধরো মোনোটোনিসিটি ধরো ফলো করছে না, দেখা যাচ্ছে phi 30 থেকে মোনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং কিছু একটা হচ্ছে, সেটা হলেই চলবে অ্যাকচুয়ালি, মানে অনেক ফ্লেক্সিবল ব্যাপারটা, কোনো স্ট্রিক্ট কন্ডিশন এখানে দিচ্ছে না এইগুলোর ক্ষেত্রে। যাই হোক, phi n আলটিমেটলি মোনোটোন উইথ phi n গ্রেটার দ্যান জিরো, phi n গুলো সব পজিটিভ এটা ধরছে, ফর সাফিসিয়েন্টলি লার্জ n, এবার লিমিট ইফ লিমিট এফ এন বাই phi n এটা ইকুয়াল টু যদি কোনো একটা ফাইনাইট রিয়েল নাম্বার কে হয়, এফ এন বাই phi n যদি ফাইনাইট রিয়েল নাম্বার কে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি এফ এন ইকুয়াল টু অর্ডার অফ phi n। আমি এই ডেফিনেশনটা একটু সিম্পল করেছি তাতে বুঝতে অনেক সুবিধা হবে, মানে এই লিমিটটা আমরা জেনারেলি এই লিমিটটা বার করব, এই লিমিটটা বার করার ক্ষেত্রে এই লিমিটটা যদি বার করতে পারো তাহলে এই লিমিটটা বার করতে পারলেই বোঝা যাবে যে কোনো একটা ফাংশন অন্য একটা ফাংশনের অর্ডার হচ্ছে কি না। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সাপোজ এফ এন ইকুয়াল টু 5n স্কোয়ার প্লাস 3n প্লাস 1, কিছু একটা ফাংশন অ্যাকচুয়ালি, এটাকে n স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা আসছে দিস, এখানে যদি লিমিট নেই, লিমিট নিলে তাহলে 5 আসছে, 5 মানে একটা ফাইনাইট রিয়েল নাম্বার, তার মানে আমরা বলতে পারি এফ এন ইকুয়াল টু অর্ডার অফ এন স্কোয়ার, এখানে phi n ইকুয়াল টু এন স্কোয়ার নেওয়া হয়েছে। সিমিলারলি আরেকটা এক্সাম্পল নেওয়া আছে, এফ এন ইকুয়াল টু সাপোজ দিস, এখানে এফ এন বাই ওয়ান বাই এন যদি নিই,
1 by n মানে অ্যাকচুয়ালি nটা উপরে যাচ্ছে, n by this, n by অ্যাকচুয়ালি n by this আসছে, fn by 1 by n নিলে n by this আসছে, n দিয়ে যদি ডিভাইড করি নিচে তাহলে রুটের ভিতরে n স্কয়ার দিয়ে ডিভাইড হচ্ছে, আলটিমেটলি লিমিট নিলে সেটা 1 প্লাস 1, মানে প্রথমটার লিমিটে 1 আসছে, সেকেন্ডটার লিমিটে 1 আসছে, কারণ 1 by n টেন্স টু 0, তাহলে এটা হাফ আসছে, মানে একটা ফাইনাইট রিয়েল নাম্বার সিম্পলি। তার মানে আমরা বলতে পারি fn যে ফাংশনটা নিয়েছিলাম, fn ফাংশনটা অ্যাকচুয়ালি অর্ডার অফ 1 by n, কারণ এখানে fn ইকুয়াল টু fn বাই 1 by n এটার লিমিট নিয়েছি, মানে phi n ইকুয়াল টু 1 by n ধরেছি, তাহলে fn ইকুয়াল টু অর্ডার অফ 1 by n। মানে এরকমই একটা সিম্পল ব্যাপার, মানে কোনো একটা ফাংশন f অফ n আছে, তাকে কোনো একটা ফাংশন phi n দিয়ে ডিভাইড করলে যদি ফাইনাইট লিমিট পাই, অ্যাকচুয়ালি যে কোনো ফাংশন দিয়ে ডিভাইড করলে সবসময় ফাইনাইট লিমিট পাবো না, তাহলে কোনো একটা ফাংশন phi n দিয়ে ডিভাইড করলে যদি ফাইনাইট লিমিট পাই, তাহলে তখন fn ইকুয়াল টু অর্ডার অফ দ্যাট ফাংশন বলছে, যে তাহলে অর্ডার সিম্বল এই ব্যাপারটা। এবার অর্ডার সিম্বলটা যদি বুঝে থাকো তাহলে এর পরবর্তীটায় আসি, যে অল্টারনেটিভ ফর্ম অফ গাউস টেস্ট। অল্টারনেটিভ ফর্মটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি মোটামুটি একই রকম, এখানে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এটাকে এই ফর্মে এক্সপ্রেস করছি, মানে ফার্স্ট দুটো টার্ম সেম, থার্ড টার্মটাতে যেটা বলছিলাম যে ওই বিএন এর ঝামেলা রাখছি না, ওখানে বিএন বাই এন টু দি পাওয়ার পি ছিল যেখানে পি গ্রেটার দেন ওয়ান, এখানে সেই টোটালটাকে অর্ডার অফ ওয়ান বাই এন টু দি পাওয়ার পি এটা বলা হচ্ছে, কারণ অর্ডার অফ ওয়ান বাই এন টু দি পাওয়ার পি হয় আর পি গ্রেটার দেন ওয়ান, এই ফর্মে যদি এক্সপ্রেস করতে পারি তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা একই পাচ্ছি, মানে এ গ্রেটার দেন ওয়ান হলে সিরিজটা কনভার্জেন্ট অ্যান্ড এ লেসার ইকুয়াল টু ওয়ান হলে সিরিজটা ডাইভার্জেন্ট। এখানে সেকেন্ড মানে অল্টারনেটিভ ফর্ম যেটা বলছি সেই ফর্মে শুধু চেঞ্জটা করা হয়েছে, যেটা সেটা হচ্ছে এই থার্ড টার্মটার এক্সপ্রেশনটা এটা নেওয়া হয়েছে। এখন এই অর্ডারটা অঙ্কের ক্ষেত্রে আমরা কীভাবে লিখব সেটা আসলে অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই বিএন বা এন টু দি পাওয়ার পি লেখার চাইতে অনেক বেশি ইজি হবে, সেটা খুব ইজিলি লেখা যাবে। যেমন এখানে জাস্ট একটা অঙ্ক নেওয়া হয়েছে এক্সাম্পল, এখানে এই সিরিজটা নিয়েছি, এখানে ইউএন দিয়ে ডিনোট করছি সিরিজটা, ইউএন দিয়ে ডিনোট করলে এখানে এন এর টার্ম যেটা আছে, এন এর টার্মটা এখানে বোঝাই যাচ্ছে যে ওয়ান, মানে উপরে অ্যাকচুয়ালি 1 ইন্টু 3 ইন্টু 5 এইভাবে পরপর যাচ্ছে, মানে এন এর টার্ম অ্যাকচুয়ালি 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডটেড 2n মাইনাস 1 পর্যন্ত আসবে, আর নিচে ইভেন টার্মগুলো আছে, মানে 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু ডটেড 2n, এবং প্রতিটা টার্মে হোল স্কোয়ার আছে একটা করে, তাহলে এটা ইউএন এন এর টার্ম যেটা সেটা আসছে দিস ইউএন প্লাস ওয়ান, তাহলে আসবে স্বাভাবিকভাবেই 1 থেকে শুরু করে 2n প্লাস ওয়ান অবধি এখানে, আর 2 থেকে শুরু করে এখানে 2n প্লাস টু অবধি, তাহলে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান যদি লিখি, ইউএনটা এখানে লিখলাম আর ইউএন প্লাস ওয়ান এখানে নিচে আছে, তার মানে সেটাকে আমরা উল্টে দিয়েছি, উল্টে দিয়ে ইভেন টার্মগুলো উপরে লিখছি, অড টার্মগুলো নিচে লিখছি, মানে ইউএন প্লাস ওয়ানে ইভেন টার্ম আসছে 2n প্লাস ওয়ান অবধি, অড টার্ম আসছে 2n প্লাস টু অবধি, আর অড টার্ম আসছে 2n প্লাস ওয়ান অবধি। তাহলে এখানে সবই তো কেটে যাচ্ছে কারণ একই টার্ম তো আছে দুটোতেই, তাহলে পড়ে থাকছে 2n প্লাস টু বাই 2n প্লাস ওয়ান, মানে ইউএন প্লাস ওয়ানে বাড়তি যে দুটো টার্ম এসছে সেই টার্মগুলো, তার হোল স্কয়ার এটা থাকছে। এখন এই টার্মটাকে এবার ওই গাউস টেস্টের যে ফর্মটা ওই ফর্মে এক্সপ্রেস করতে চাইছি, এক্সপ্রেস করার জন্য প্রথম উপর নিচে আমরা 2n দিয়ে ডিভাইড করছি, 2n দিয়ে ডিভাইড করলে তাহলে উপরে আসছে 1 প্লাস 1 বাই n তার হোল স্কয়ার আছে, আর নিচে আসছে 1 প্লাস 1 বাই 2n তার হোল স্কয়ার, কারণ 1 প্লাস 1 বাই হোল স্কয়ার সেটাকে তো আমরা এক্সপান্ড করতেই পারি 1 প্লাস 2 বাই n, মানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে এইটা আসছে, আর এটাকে নিচের যে টার্মটা সেটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি 1 প্লাস 1 বাই 2n হোল টু দি পাওয়ার মাইনাস 2 এটা করে। এখন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 এটার এক্সপ্রেশন আমরা জানি, এটার এক্সপ্রেশন ছিল 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব এরকম, তাহলে সেই এক্সপ্রেশনে আমরা এক্সপ্রেস করলাম, এটা এক্সপ্রেস করে তাহলে এটা আসছে 2 2 কাটছে, অ্যাকচুয়ালি 2 2 কাটলে 1 প্লাস 2 বাই n প্লাস 1 বাই n স্কোয়ার ইন্টু দিস, এখানে ফার্স্ট 1 ইন্টু 1 করলে 1 আসছে, এবার 1 বাই n কোথায় কোথায় আসছে, মানে 1 বাই n বলতে নিচে n কোথায় কোথায় আসছে, 2 বাই n ইন্টু 1 এটা করলে 2 বাই n, আর মাইনাস 1 বাই n ইন্টু 1 মানে মাইনাস 1 বাই n, তার মানে অ্যাকচুয়ালি 2 বাই n মাইনাস 1 বাই n মানে 1 বাই n থাকছে,
বাকি যত টার্ম আসছে সেগুলো সবই মানে সবগুলোর অ্যাকচুয়ালি লোয়েস্ট যে ডিগ্রি সেটা হচ্ছে -2, মানে 1/n² হচ্ছে লোয়েস্ট পাওয়ার, মানে n এর পাওয়ার হচ্ছে 2, বাকিগুলো আয়দার 1/n³ 1/n⁴ এরকম পরপর আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের যে কোনো টার্ম দেখি, সাপোজ এখানে এই ধরনের কোনো একটা টার্ম, সাপোজ a/n² প্লাস b/n³ প্লাস c/n⁴ এরকম পরপর এসছে, তাহলে এটাকে যদি 1/n² দিয়ে ডিভাইড করি তাহলে আসছে a প্লাস বাকি যে টার্মগুলো থাকছে সেটা b/n c/n² d বাই, মানে এরকম পরপর আসবে, n³ এরকম পরপর আসবে। তার মানে এটা যদি লিমিট নিয়ে as n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা একটা ফাইনাইট রিয়েল নাম্বার আসছে, সেটা হচ্ছে a প্রথমটা। তার মানে আমরা এই ধরনের যে কোনো টার্ম যদি পাই, মানে যে টার্মটা সবই নিচে n² n³ n⁴ এরকম পরপর আছে, তাহলে সেটাকে অর্ডার অফ 1/n² বলতে পারি, কারণ এটাকে 1/n² দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা একটা ফাইনাইট রিয়েল নাম্বার আসছে। তাহলে এক্ষেত্রেও ঠিক সেম, যে এক্ষেত্রে আমরা এই টার্মটা যেগুলো বাকি যে টার্মগুলো সেই টার্মগুলো সবই অ্যাকচুয়ালি এখান থেকে বাকি যে টার্মগুলো সব টার্মগুলোই 1/n এর পরে আয়দার 1/n² বা তার থেকে হায়ার পাওয়ারগুলো আসছে। তাহলে হায়ার পাওয়ারগুলো আসছে মানে সেটাকে অর্ডার অফ 1/n² লিখে দিলাম। গাউস টেস্টের যে ফর্মটা ছিল সেটা হচ্ছে 1 প্লাস a/n প্লাস অর্ডার অফ 1/n⁴p, যেখানে p গ্রেটার দেন 1। তাহলে ঠিক সেম সেই ফর্ম চলে এসছে, যেখানে a এর ভ্যালুটা এখানে এসছে 1, এই যে 1/n এর উপরে, সরি n এর উপরে যেটা a/n ছিল, এখানে এর ভ্যালুটা 1 এসছে। এখন এর ভ্যালু 1 হলে গাউস টেস্টের যে রেজাল্ট সেখানে দেখেছি a = 1 এর জন্য সিরিজটা ডাইভারজেন্ট। তাহলে বাই গাউস টেস্ট আমরা বলতে পারি দি সিরিজ ইজ ডাইভারজেন্ট। মানে এক্ষেত্রে আমরা ডিরেক্ট গাউস টেস্ট ইউজ করেছি। কেউ ইচ্ছে করলে un+1 বা un বা un+1 বার করার পর জাস্ট একটা লিমিট নিয়ে দেখতে পারো। লিমিট নিয়ে দেখো এখানে কি আসছে, un+1 বার করেছি, যেখানে un+1 বার করার পর এখানে যদি লিমিট নিই, লিমিট নিলে অবভিয়াসলি এটা 1 আসছে। 1 আসছে মানে অ্যাকচুয়ালি রেশিও টেস্ট ফেলস। তার মানে রেশিও টেস্ট ফেল করছে মানে সেখানে না করলেও চলবে, তুমি বলেও দিতে পারো এক লাইন। জেনারেলি প্রথমে হয়তো অঙ্ক দেখে বুঝতে নাও পারো যে এটা কোন টেস্ট অ্যাপ্লাই করলে সুবিধা হবে, তখন আমরা জেনারেলি রেশিও টেস্ট থেকে শুরু করি। রেশিও টেস্ট ইউজ করলে সেটা লিমিটটা 1 আসলো মানে টেস্টটা ফেল করলো, তাহলে পরবর্তীতে গাউস টেস্টে গেলে, বা তোমার যদি অঙ্কটা আগে থেকে প্র্যাকটিস করা থাকে তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট গাউস টেস্টে আসলে কোনো সমস্যার কিছু নেই, একবারে রেজাল্টটা পাচ্ছ। ঠিক আছে, মানে এখানে জেনারেলি আমরা গাউস টেস্টটা অনেক স্ট্রং টেস্ট, জেনারেলি আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে রেশিও টেস্ট, র্যাবিস টেস্ট এগুলো ইউজ করে গাউস টেস্টে আসি। অথবা গাউস টেস্ট un/un+1 এর ফর্মটা যদি তোমার মনে হয় খুব সিম্পল, ওই ফর্মে এক্সপ্রেস করা যাবে, মানে যে ফর্মটা আর কি 1 প্লাস a/n প্লাস b, সরি অর্ডার অফ 1/n⁴p, তাহলে ডিরেক্ট গাউস টেস্টে চলে আসবে। এখানে আরেকটা অঙ্ক আমি জাস্ট দেখিয়েছি গাউস টেস্টের সাহায্যে। গাউস টেস্টের এখানে আরেকটা অঙ্ক নিয়েছি, এখানে এক্স আছে, যাই হোক এমনি অঙ্কটা একই রকম আগেরটার মতোই অনেকটা, শুধু এক্সটা বাড়তি আছে। আগেরটার ক্ষেত্রে এগুলো হোল স্কোয়ার ছিল। এখানে সিরিজের ক্ষেত্রে যদি দেখো যে প্রথম দিকে কিছু টার্ম অ্যাকচুয়ালি তোমার যে নিয়মে এক্সপ্রেস, যে নিয়মে সব টার্মগুলো আছে সেই নিয়মে রাখা যাচ্ছে না, তাহলে সেই টার্মগুলো ইগনোর করতে পারো। তার কারণ অ্যাকচুয়ালি আমি যদি ওয়ানটাকে সাপোজ বাদ দিই, এখান থেকে আমি টার্মগুলো নিচ্ছি, এখান থেকে সিরিজটা ধরছি, তাহলে এই সিরিজটার যোগফল যদি ফাইনাইট হয়, সরি এই সিরিজটার যোগফল যদি ফাইনাইট হয়, তার সঙ্গে 1 যোগ করলেও ফাইনাইট হবে অবভিয়াসলি। তার জন্য এখান থেকে যদি সিরিজটাকে আমি কনসিডার করি, তাহলে এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার সঙ্গে 1 যোগ করলেও কনভার্জেন্ট হবে, এইটুকু যদি ডাইভার্জেন্ট হয় তার সঙ্গে 1 যোগ করলেও ডাইভার্জেন্ট হবে। তার জন্য যে কোনো সময় তোমার যে টার্মগুলো মনে হবে আননেসেসারি, কিছু ফাইনাইট সংখ্যক টার্ম, সেগুলোকে তুমি ইগনোর করতে পারো। তার জন্য এখানে যেমন ইগনোর, ফার্স্ট টার্মটা ইগনোর করেছি, ফার্স্ট টার্মটা ইগনোর করলে তাহলে সেক্ষেত্রে সিরিজটা খুব ভালো ফর্মে লেখা যাচ্ছে আসলে। তাহলে ফার্স্ট টার্মটা ইগনোর করলে আমরা সেই সিরিজটাকে ডিনোট করছি, এই সিরিজটাকে ডিনোট করছি সামেশন ইউএন দিয়ে, সামেশন ইউএন দিয়ে ডিনোট করলে আলটিমেটলি ইউএন ইকুয়াল টু দিস, সেটা পাচ্ছি un/un+1 বার করেছি এখানে। বার করাটা একটু দেখতে পারো ক্যালকুলেশনটা। তারপর এখানে এক্সটা থেকে গেছে, এখানে যদি un/un+1 এর লিমিট নেওয়া হয়, লিমিটটা নিলে সেটা আসছে 1/x, তাহলে বাই রেশিও টেস্ট, ডিএলএমবার্স রেশিও টেস্ট
আমরা জানি এইটার ক্ষেত্রে ওখানে রেশিও টেস্টের যে রেজাল্ট ছিল সেটা মাথায় রাখবে ইউএন প্লাস ওয়ান বাই ইউএন এর ক্ষেত্রে, লিমিটটা ইউএন প্লাস ওয়ান বাই ইউএন এর ক্ষেত্রে। তাহলে সেখানে গ্রেটার দ্যান ওয়ান হলে ডাইভারজেন্ট ছিল, লেস দ্যান ওয়ান হলে কনভার্জেন্ট ছিল। কিন্তু এখানে যেহেতু ইউএন প্লাস ওয়ান বাই ইউএন নিয়েছি, তার জন্য এখানে ঠিক উল্টো পাবো কনক্লুশনটা, মানে ওয়ান বাই এক্স গ্রেটার দ্যান ওয়ান হলে কনভার্জেন্ট আর লেস দ্যান ওয়ান হলে ডাইভারজেন্ট। ওয়ান বাই এক্স গ্রেটার দ্যান ওয়ান মানে এক্স লেস দ্যান ওয়ান, ওয়ান বাই এক্স লেস দ্যান ওয়ান মানে এক্স গ্রেটার দ্যান ওয়ান। যাই হোক, তাহলে এক্স লেস দ্যান ওয়ান হলে পেলাম কনভার্জেন্ট, এক্স গ্রেটার দ্যান ওয়ান হলে পেলাম সিরিজটা ডাইভারজেন্ট। বাট ওয়ান বাই এক্স যে লিমিটটা পেয়েছি সেটা যদি ইকুয়াল টু ওয়ান হয়, ইকুয়াল টু ওয়ান হলে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিশ্চয়ই কোনো কনক্লুশন দিতে পারছি না। এটা ইকুয়াল টু ওয়ান হলে কোনো কনক্লুশন দিতে পারছি না। এটা ইকুয়াল টু ওয়ান মানে এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য আমাদের ফার্দার অন্য কোনো টেস্টে যেতে হবে, রেশিও টেস্ট যেহেতু এখানে কাজ করছে না। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য আমরা ডিরেক্ট এবার গাউস টেস্টে যাচ্ছি। গাউস টেস্টে গেলে তাহলে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান ফর এক্স ইকুয়াল টু ওয়ান, অ্যাকচুয়ালি এখানে এর সঙ্গে বাড়তি ওয়ান বাই এক্স একটা টার্ম ছিল, তাহলে ওয়ান বাই এক্স মানে সেটা ওয়ান, সেটা থাকছে না। তাহলে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এই ফর্মটা আসছে। এটাকে আমরা ওয়ান প্লাস ওয়ান বাই এন টু পড়ে আছে, বাস সেটা সমস্যা কিছু নেই। বাকি নিচের টার্মটাকে ওয়ান প্লাস ওয়ান বাই টু এন হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই ফর্মে লিখছি। তাহলে এই ফর্মে লিখে আবার ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার এক্সপানশনটা করছি। তাহলে এটার এক্সপানশন করলে আলটিমেটলি এইগুলো একটু প্রোডাক্ট করে নিতে পারো, করে দেখতে পারো খাতায়, করে নিলে তাহলে সেক্ষেত্রে এই ফর্ম আসছে, মানে এন যেটা এন টু দি পাওয়ার ওয়ান, যেটা ওয়ান বাই এন টু দি পাওয়ার ওয়ান, তার উপরে আসছে হাফ, বাকি ওয়ান বাই এন স্কোয়ার থেকে শুরু করে পরপর বাকি টার্মগুলো আসছে, মানে সেটাকে অর্ডার অফ ওয়ান বাই এন স্কোয়ার লিখতে পারি, ডিরেক্ট একবারে লিখে দেবে এখানে। তাহলে সেক্ষেত্রে বাই গাউস টেস্ট এখানে এ যেটা, এ হচ্ছে এন এর উপরে যে টার্মটা সেটা ইকাল টু হাফ এসছে, হাফ মানে লেস দ্যান ওয়ান। গাউস টেস্টে আমরা জানি যদি এটা লেস দ্যান ওয়ান আসে তাহলে সিরিজটা ডাইভারজেন্ট হয়, তাহলে এখানে আমরা বলতে পারি সিরিজটা ডাইভারজেন্ট। এইভাবে তাহলে অঙ্কগুলো আমরা গাউস টেস্টের সাহায্যে করতে পারি। গাউস টেস্ট অ্যাকচুয়ালি যেটা বলছিলাম খুব স্ট্রং একটা টেস্ট, সেই জন্য বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে ইউএন বা ইউএন প্লাস ওয়ানকে এই ধরনের ফর্মে এক্সপ্রেস করাটা পসিবল হবে সেগুলোর ক্ষেত্রে ডিরেক্ট গাউস টেস্ট ইউজ করব। বাকি অনেক ক্ষেত্রে যেমন ওয়ান বাই এন ইন্টু লগ এন বলেছি, ওই ধরনের ক্ষেত্রে জেনারেলি আমরা কসিস কন্ডেনসেশন টেস্ট ইউজ করি। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আবার প্রথম দিকে এক্স ছিল, এক্সটা থাকলে কিন্তু গাউস টেস্টটা খুব বেশি অ্যাপ্লিকেবল হচ্ছিল না, মানে গাউস টেস্টটা আসলে ডিরেক্ট সেখানে কিছু ঝামেলা তৈরি হতে পারে। তার জন্য এক্সটাকে আগে রেশিও টেস্ট ইউজ করে এক্সের পার্টটা সলভ হয়ে গেল, তারপর এক্স ইকাল টু ওয়ানের জন্য আমরা গাউস টেস্ট ইউজ করলাম, সেটা অনেক ইজি পার্ট চলে আসলো। যে এইভাবে বিভিন্ন অঙ্কগুলো করবে। এবার এক্সারসাইজের অঙ্কগুলো বেশিরভাগই তোমরা অ্যাটেন্ড করতে পারবে, এই যা টেস্ট গতদিন এবং আজকে মিলে করানো হলো, গত ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে, তাহলে অঙ্কগুলো একটু বাড়িতে করবে। এখানে আর নতুন করে আমি অঙ্ক আলাদা করে দিইনি, তার কারণ এখানে বইয়ের সব অঙ্কই করতে হবে এরপর এই চ্যাপ্টারটার, কারণ এই পার্টটা গেল হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মসের ক্ষেত্রে বিভিন্ন টেস্ট যেগুলো বলা হলো, এরপরে সিরিজ অফ পজিটিভ টার্মস আর নেগেটিভ টার্মস আসবে। তবে মাঝে আরেকটা টেস্ট তোমাদের নতুন আছে, ইন্টিগ্রাল টেস্ট, সেটা আমি এর পরের ক্লাসে বলবো, সেটাও সিরিজ অফ পজিটিভ টার্মের ক্ষেত্রে জেনারেলি আমরা ইউজ করব, কিন্তু ইন্টিগ্রাল টেস্টটা অ্যাকচুয়ালি মানে একটু অন্যরকম, এই টেস্টগুলো যেমন পরপর এক একটা সিরিজে আসছে সেটা না। যাই হোক, তাহলে ইন্টিগ্রাল টেস্টটা পরে বলবো পরের ক্লাসটাই, কিন্তু ইন্টিগ্রাল টেস্টটা না জানলেও এই অঙ্কগুলো সবই তোমরা করতে পারবে, সেই জন্য অঙ্কগুলো সব ট্রাই করো একটু। ওকে, বাই।